অবশেষে সেই বহুল প্রতীক্ষিত 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচন অনেকটা সম্পন্ন হইল। আমরা ভোট দিতে পারছি এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যেই মারামারি বা হাঙ্গামা, গ্যাঞ্জাম, গন্ডগোল ইত্যাদি ছাড়া যে আমাদের নির্বাচন হইতে পারে না, তার বাইরেই মোটামুটি আমরা ভোট দিতে পারছি। এবং আপনারা খুব ভালোভাবেই দেখছেন যে ভোট দেওয়ার পরে এখন ফলাফলও আসতে শুরু করছে এবং এখনও তেমন কোনো গ্যাঞ্জাম, গন্ডগোল, মারামারি ইত্যাদি দেখা যাচ্ছে না। এই নির্বাচনকে আমরা যেরকমভাবে ভাবতেছিলাম, আমরা যেরকমভাবে বলতেছিলাম অনেকেই, যে এই নির্বাচনে বিএনপির ব্যাপক বা বিশাল জয় হবে, বিএনপি 200 সিট পাইতে পারে, 200-র বেশি পাইতে পারে। ফলাফল সামনে আসতে থাকার পরেও আসলে আমাদের সেই ধারণার বদল হয় নাই এবং আমরা দেখতে পাচ্ছি যে খুব স্বাভাবিকভাবেই বিএনপি 2/3 আসন পাবে এবং 2/3 আসন নিয়েই তারা আসলে সরকার গঠন করতে যাচ্ছে। যাই হোক, আমি এই নির্বাচনের দিন রাতের বেলা এই আলাপটা করলেও আমি এই রাতের 9টা-10টার মধ্যে আলাপটাকে সংক্ষিপ্ত রাখতে চাই না। আমি কয়েকটা ছোট বিষয়ে একটু আলাপ করতে চাই, যাতে কইরা আমরা যেই কারণে এই নির্বাচনটা চাচ্ছি এবং নির্বাচন পরবর্তী বাস্তবতায় আমরা যেখানে যাব, এই পুরো সময়টাকেই যেন আসলে এই আলাপটা ধরতে পারে। ফলে সে জায়গা থেকে আমি কয়েকটা প্রশ্ন একটু বা কয়েকটা আলাপ একটু করতে চাইব। তার প্রথমটা হচ্ছে যে এই নির্বাচন যে বিএনপি এইভাবে জিততেছে, বা বিএনপি যদি 2/3 ভোট বা আসন নিয়ে সংসদে যায়, তার আসলে অর্থ কি, মানে তার প্রধান অর্থটা কি? প্রধান অর্থ হচ্ছে তিনটা আমরা বলতে পারি। তার প্রধান অর্থ হচ্ছে যে বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের পক্ষেই থাকলো, যে মুক্তিযুদ্ধ বিরোধী যেই শক্তির সঙ্গে বিএনপি লড়ছিল, বিএনপি যত ভালো হোক বা যাই হোক, তার চেয়েও বিএনপি আসলে এই দেশের পক্ষে যেভাবে সে দাঁড়াইছিল, তার মূল ভিত্তিটা ছিল মুক্তিযুদ্ধের পক্ষ। ফলে আমরা ধরে নিতে পারি যে মুক্তিযুদ্ধ বিরোধী যেই অবস্থান, সেই অবস্থানের আসলে পরাজয় ঘটলো এবং বাংলাদেশ আবারও মুক্তিযুদ্ধের পক্ষে যে বাংলাদেশ আছে এবং বাংলাদেশ রাষ্ট্রটাকে যে বাংলাদেশের মানুষ স্বীকার করে, এই ধারণাটা আবার নতুনভাবে জাগরুক হইল বা আবার নতুনভাবে জাগ্রত হইল। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যে বাস্তবতায় পৌঁছাইছিলাম, যে এই জিনিসটা আসলে আমরা কোথায় নিয়ে যাব, এটা কি একটা ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হবে কিনা, ফাইনালি আইসা সেই ইসলামী খেলাফত, ইসলামী শরিয়া ইত্যাদি বিষয়াশয় থেকেও আমাদের মুক্তি ঘটলো অন্তত 5 বছরের জন্য, যে আমাদের আর ভাবতে হচ্ছে না যে বাংলাদেশ ইসলামী শরিয়া বা ইসলামী খেলাফত হয়ে যাবে বা ইত্যাদি ইত্যাদি, ব্যক্তি স্বাধীনতা বা অন্যান্য জায়গাগুলোর ব্যাপক রকমের পতন ঘটবে। এবং তৃতীয়ত, আমি যদি এই নির্বাচনকে লেভেলিং করতে চাই যে কী কারণে এই নির্বাচনে বিজয়, বিএনপির বিজয় গুরুত্বপূর্ণ, সেখানে আমি বলবো যে নারীদের বিজয় হইল। কারণ জামায়াতে ইসলামের এই পুরা নির্বাচনী প্রচারণাটাই ছিল নারী বিরোধী। নারীদেরকে জামায়াতের আমির পতিতাবৃত্তির সঙ্গে যুক্ত কর্মজীবী নারীদেরকে, বাংলাদেশের অজস্র কর্মজীবী নারীদেরকে তিনি যেভাবে অপমানিত করার চেষ্টা করছেন, নারীদেরকে যেভাবে ঘরে আটকায় রাখবেন বলে জামাত ইসলাম বারবার কথা বলছে, এবং জামাত ইসলামের সমস্ত কর্মী বাহিনী যেরকমভাবে এই নারী বিরোধী একটা জজবায় তারা এই নির্বাচনটা করছে, সেটা থেকে আমাদের মুক্তি ঘটার দরকার ছিল। এবং বাংলাদেশদের নারীদের এই দেশের 50% যে নারী, তাদের যেই রাইট এই দেশে, এই জিনিসটা পুনরায় তাদের যে অধিকার, সেটা আবার অর্জিত হইল এবং স্বাভাবিকভাবেই এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। দ্বিতীয়ত, আমি যেটা বলতে চাইবো যে বিএনপির জয় হইল বটে, কিন্তু জামায়াতে ইসলামও যদি এই নির্বাচনে জিতত, তাদেরও তো আসলে, বা জামায়াতে ইসলামকেও তো এই দেশের অনেক মানুষ ভোট দিছে, তাদেরও তো একটা পয়েন্ট ছিল যে মানুষ কী কারণে জামায়াতে ইসলামকে ভোট দিছে। সেখান থেকে আমি অবশ্যই উত্থাপন করতে চাই এই আলাপটা, যে জামায়াতে ইসলাম যে কারণে জিততে পারত, সেই জায়গাটাকে আসলে বিএনপি এখন দেখভাল করতে পারবে কিনা। আমি যদি জাস্ট 2টা পয়েন্ট বলি, তার প্রথমটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এই বিএনপি আওয়ামী লীগ নামক যেই চক্র, এই চক্রটাকে মানুষ ভয় পায়। তার কারণ হচ্ছে যে এখানকার যে দুর্নীতি পরায়ণতা, এখানকার মন্ত্রী এমপিরা দেদারসে দুর্নীতি করতে পারে এবং তারা দেশের টাকা পাচার করতে করতে এরকম একটা বাস্তবতা যে বিএনপি স্বাভাবিকভাবে প্রচুর দুর্নীতি করছে। বিএনপির যে 2001 থেকে 2006, তার সেখানে তো দুর্নীতিহীন, তার কোনো বাস্তবতা না। ফলে এরপরে আওয়ামী লীগের আমল, ফলে বাংলাদেশের মানুষ দুর্নীতির থেকে বের হওয়ার জন্য কিন্তু অনেকে জামাতকে ভোট দিছে। ফলে আমি খুব স্বাভাবিকভাবে দেখতে চাইবো যে বিএনপি যে সরকার গঠন করবে, সেখানে তারা এই দুর্নীতির প্রশ্নটাকে কোন জায়গায় নিয়ে যাবে। কারণ বিএনপির বিরুদ্ধে যাদের রায় ছিল, তাদের একটা বেসিক কনসার্ন ছিল যে দুর্নীতির প্রসঙ্গে। এবং দ্বিতীয়ত আমি বলবো যে
এইখানকার যে পলিটিক্যাল কালচার তার মধ্যে চাঁদাবাজি জিনিসটা যেভাবে যুক্ত, পেশি শক্তি দিয়া যেভাবে প্রতিটা এলাকা এলাকা দখলদারিত্ব ভিত্তিক যেই ক্ল্যান আকারে যেভাবে এখানকার পলিটিক্যাল কালচারটা গইরা উঠছে, এবং এখানে বিএনপি আওয়ামী লীগ এই দুই দলই যেভাবে একটা ইনফর্মাল ওয়েতে ব্যাপক আয় রোজগার করে এবং একটা ব্যাপক অর্থনীতির একটা অঞ্চল জুড়ে আছে যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজির ব্যাপারেও মানুষ মানে ব্যাপক বিরক্ত। ফলে সেই কারণেও কিন্তু মানুষ জামায়াতে ইসলামকে ভোট দিচ্ছে। ফলে সে জায়গা থেকেও আমি বলতে চাইবো যে বিএনপির আসলে এই দুর্নীতি এবং এই চাঁদাবাজ এই দুইটা বিষয়ে ব্যাপকভাবে মন দেওয়া দরকার, এবং বিএনপি যদি সেখানে মন না দিতে পারে সেক্ষেত্রে বিএনপির আগামী যে কোনো সময় বিএনপির মানে হোঁচট খাইতে হবে। কারণ মানে জামাত ইসলাম যে একেবারে ভোট পায় নাই বা পাচ্ছে না বিষয়টা তো তাও না। ফলে যে কারণে মানুষ বিএনপিকে চয়েস বা চুজ করতে চায় নাই সেই কারণটাও বিএনপির আমলে নেওয়া দরকার। তৃতীয়ত আমি যেটা বলবো যে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই নির্বাচনে মানে বিএনপি যেভাবে জিততেছে বা 11 দলীয় জোট যেভাবে হারতেছে, তার বাইরেও জুলাইয়ের যে নেতারা তারা আসলে অনেক ভোট পাচ্ছে, অনেকেই ভোট পাচ্ছে। ফলে হাসান আব্দুল্লাহ তো জিতেই গেছেন, এর বাইরে হান্নান মাসুদ আছেন, তার বাইরে ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি ওনাকেও অনেক মানুষ ভোট দিছে, তার বাইরে নাহিদ ইসলামও সম্ভবত জিতবেন। ফলে এই যে জুলাইয়ের যেই নেতারা তারা যে জিততেছেন এটার একটা সিগনিফিকেন্স আছে। সেক্ষেত্রে আমি একটা আলাপ একটু উত্থাপন কইরা রাইখা যেতে চাই একটা নোট আকারে, সেটা হচ্ছে যে সেইটা মানে আমি জানি না যে তারা এই বিষয়টা ভাববেন কিনা বা তারা সেভাবে চিন্তা করবেন কিনা। সেটা হচ্ছে যে যদি ফাইনালি বিএনপি জিতে এবং অন্যদিকে জামায়াতে ইসলাম হারে বা 11 দলীয় জোট হারে, সেক্ষেত্রে এই জুলাইয়ের যেই নেতারা তারা যে জিতছিল ইনারা কি আসলে শেষ পর্যন্ত বিরোধী দলেই থাকবেন, নাকি তারা আসলে এই 11 দলীয় জোট বয়কট কইরা বিএনপির দিকে যাইতে পারেন? যদি সেটা তারা যান তাতে কিন্তু আমি কোনো লস দেখি না। যদি সেখানে নিয়ম বা আইনানুগ কোনো বিষয় না থাকে, যে জিনিসটা আইনের বাইরে যদি না হয়, তাহলে আমি মনে করি বা আমি ইভেন পরামর্শও দিব জুলাইয়ের নেতাদেরকে যে আপনারা 11 দলীয় জোটকে বাদ দিয়ে আপনারা বিএনপির সঙ্গে সরকার গঠন করা যায় কিনা, বিএনপির সঙ্গে একত্রিত হওয়া যায় কিনা সেটা আপনারা চেষ্টা করেন। তার কারণ আমি মনে করি যে জুলাইয়ের যে স্টেক সেই স্টেকটা সরকারের সঙ্গে থাকা উচিত। এবং জুলাই জাস্ট মানে আমরা অনেকবার এই এনসিপিকে বিএনপির সঙ্গে মিলিত হইতে বলছিলাম, কিন্তু বিএনপির সঙ্গে তারা মিলিত হয় নাই শেষ পর্যন্ত। ফলে এইটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা যে তারা সরকারে থাকবে কি থাকবে না। আমরা যখন তাকে বিএনপির সঙ্গে মিলিত হইতে বলছিলাম তখন আমরা সেই ধারণা থেকেই বলছিলাম যে সরকারে থাকা জুলাইয়ের নেতাদের দরকার। ফলে আমি মনে করি এখনও তাদের সামনে হয়তো কিছু জায়গা আছে, তারা সেখান থেকে তাদের অবস্থান পরিবর্তন করতে পারে। এবং লাস্টলি আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে গণভোটে হ্যাঁ নার অবস্থাটা কোন দিকে সেটা আমরা জানি না, এবং ধরে নিচ্ছি যে হ্যাঁই হয়তো জয়যুক্ত হবে। আমি জানি না, এবং মানে টিভিগুলোতেও আমি সেরকম কোনো কিছু দেখলাম না। কিন্তু যদি আমরা ধরে নিই যে মানে হ্যাঁই জিতবে, সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, গুরুত্ব দিয়ে যে কথাটা বলতে চাই, যে এখানে সংবিধান সংস্কার কমিশন ইত্যাদি বিষয় আশয় ট্যাগ করে প্রফেসর ইউনূস যেন কোনোভাবেই এই সরকারকে বা আগামী বিএনপি সরকারকে কোনোভাবেই চাপের মধ্যে না রাখেন। তারা যদি সেটা রাখেন সেক্ষেত্রে এটা খুবই খারাপ হবে। একটা নতুন সরকার, তাদেরকে আমাদের কমপ্লিট স্বাধীনতা দেওয়া উচিত। তারা যে কাজ করবে সেই প্রক্রিয়ায় তারা তাদের যে সংস্কার বাস্তবতা আছে তারাও তো এদেশের ভালো চাইতে পারে। আমরা কেন জাস্ট চিন্তা করব যে এই আলী রিয়াজের সংস্কার কমিশন যে জিনিসটা ভাবছে সেটাই কেবল ভাবনা। ফলে গণভোটের হ্যাঁ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটের হ্যাঁ থেকে বিএনপিকে চাইপা ধরার, বিএনপির কলকবজা ডানা ইত্যাদি কাইটা দেওয়ার কোনো চিন্তা যেন না আসে, বা বিএনপির উপরে আরও বড় কোনো সরকার যেন চাইপা না বসতে পারে। ফলে গণভোটের হ্যাঁ অবশ্যই আমরা সেটা যদি জিতে বা জয়যুক্ত হয় সেটাকে আমাদের সমর্থন থাকবে, কিন্তু সেটা যেন বিএনপির বিরুদ্ধে ব্যবহৃত না হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আপাতত নির্বাচনের রাতে এই 4টা বিষয় আমি একটু উল্লেখ করতে চাইলাম। এবং প্রথম যেই বা দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাইছি, যে এই দেশের যেসব মানুষ জামাতে ইসলামকে ভোট দিছে, 11 দলীয় জোটকে ভোট দিছে, যেই কারণে তারা ভোট দিছে, দুর্নীতি এবং চাঁদাবাজি, এই দুইটা জিনিসের বিরুদ্ধে তারা তাদের যে রায় দিছে এই রায়কে বিএনপি সম্মান করতে হবে এবং বিএনপিকে প্রমাণ করতে হবে। এটাই বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে তাদের বিরুদ্ধে যেই ভোটগুলো আসছে, তাদের বিরুদ্ধে যারা রায় দিছে তারা তাদেরকে নিয়েও আগামীর যে দেশ, আগামীর যে বাংলাদেশ সেটা তারা গইরা তুলতে বা সেটা তারা আগায় নিতে সক্ষম।